হ্যালো বন্ধুরা, আনন্দপাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশের ধারাবাহিক আলোচনা চলছে এই চ্যানেলে। আজ তৃতীয় পর্ব। অন্য দুটি পর্বের মতোই আজকের পাঠ্যাংশের আলোচনার শেষেও সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বলে দেব। যদি তোমাদের এই আলোচনাগুলি ভালো লাগে এবং এরম আলোচনা আরও পেতে চাও, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি আজকের আলোচনায়। আগের দুটি পর্বে আমরা দেখেছি মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার দরবার বসেছে। সেখানে রয়েছেন মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ, মোহনলাল, মীর মদন, গোলাম হোসেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস ও ফরাসি বণিক মোশে লা। প্রথমেই নবাব দুটি গোপন পত্র প্রকাশ করে প্রমাণ করে দেন যে ওয়াটস তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই অপরাধে তাকে দরবার থেকে বহিষ্কার করেন। এরপর মোশে লা নবাবের কাছে তাদের রক্ষার জন্য আর্জি জানান, কারণ ইংরেজরা চন্দননগর আক্রমণ করে ফরাসিদের বাণিজ্য কুঠিগুলি হস্তগত করতে উদ্যত হয়েছিল। এর প্রতিকারের জন্যই মোশে লা দরবারে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের প্রতি পূর্ণ সমর্থন ও সহানুভূতি থাকলেও বর্তমান প্রতিকূল পরিস্থিতির কারণে নবাব জানিয়ে দেন যে তিনি তাদের রক্ষা করতে অপারগ। মোশে লা অত্যন্ত দুঃখিত চিত্তে সভা থেকে বেরিয়ে যান, নবাবকে তার আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে। এরপর দরবারে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, যার একদিকে ছিলেন নবাবের বিরুদ্ধ পক্ষ মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ প্রমুখরা, এবং অন্যদিকে ছিলেন নবাবের বিশ্বস্ত অনুগামীরা, যাদের মধ্যে ছিলেন মোহনলাল, মীর মদন এবং গোলাম হোসেন। একসময় এই বিবাদ এতটাই চরমে ওঠে যে মীর জাফর তার ষড়যন্ত্রের অংশীদার জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ প্রমুখদের নিয়ে সভা ত্যাগ করতে উদ্যত হন। এই পর্যন্তই আমরা দ্বিতীয় পর্ব পড়েছিলাম। আজকে তারপর থেকে রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করলে সিরাজ তাদের বলেন, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মীর জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহা সালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। মীর জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? সিরাজ, হ্যাঁ নবাবের সিপাহা সালার খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মীর জাফর, নবাবের অনুগ্রহ। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেব? মীর জাফর, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহা সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে। মীর জাফর, জাহাপানা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। মীর জাফর কোনো কথা কহিলেন না। দেখা গেল নবাবের বিরুদ্ধ পক্ষের সভাসদেরা যখন সভা ত্যাগ করতে প্রস্তুত হচ্ছেন, সেই সময় সিরাজ তাদের দাঁড়াতে বলেন এবং মীর জাফরকে লেখা ওয়াটসের একখানি পত্র মুন্সিজিকে বার করতে বলেন। মীর জাফর সেই পত্র সম্পর্কে কিছুই জানেন না বলায় সিরাজ বলেন যে সেই পত্রকে তিনি সবার সামনে শুনিয়ে দেবেন। উত্তরে মীর জাফর বলেন যে পত্রের বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। নবাব বলেন যে এই পত্র সকলের সামনে শুনিয়ে তিনি তার সিপাহা সালারকে লজ্জা দেবেন না, এবং একজন রাজদ্রোহীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত সেই প্রশ্ন তিনি স্বয়ং মীর জাফরকেই করেন। বোঝা যাচ্ছে যে এই মীর জাফর রাজদ্রোহে সরাসরি জড়িত। এরপর নবাব রাজবল্লভকে বলেন, রাজা রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ, আমারও কোনো লিপি কি জাহাপানা আবিষ্কার করেছেন? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি,
তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ, মীর জাফর, নবাবকে প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? সিরাজ যখন রাজবল্লভকে জিজ্ঞেস করেন যে একজন রাজদ্রোহী সম্পর্কে কি করা উচিত, তখন রাজবল্লভ যেন একটু খোঁচা মেরে, যেন একটু বিদ্রূপ করেই সিরাজকে বলেন যে তিনি কি তার সম্পর্কেও কোনো গোপনপত্র পেয়েছেন? উত্তরে সিরাজ জবাব দেন যে রাজবল্লভ এত কাঁচা কাজ করার লোক নন। এরপর তিনি মীর জাফরকে আবার সম্বোধন করেন এবং মীর জাফর বলেন যে তিনি কি প্রকাশ্য দরবারেই তার বিচার করতে চান? সিরাজ: জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করো। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ: এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ: আবারও বিচার রাজা? রাজবল্লভ: বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা: ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? এইবারে বোঝা যায় নবাব সিরাজ দৌল্লা কতখানি অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন। তিনি তার সেপাহা সালারের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করার প্রমাণ পাওয়া সত্ত্বেও তাকে কাছে টানতে চাইছেন, বলছেন যে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। মুক্ত কণ্ঠে নিজের অপরাধ স্বীকার করেছেন, বলেছেন যে তিনিও অন্যায় করেছেন, এরাও অন্যায় করেছেন, কিন্তু সেসব আজ তোলা থাক। আজ তিনি ঝুলি পেতে তার সভাসদদের কাছে ভিক্ষা চাইছেন যে বাংলার এই দুর্দিনে তারা যেন নবাবকে ত্যাগ না করেন। এই লাইনটিও ইম্পর্টেন্ট। রাজবল্লভ, জগৎ শেঠ, তাদের মন কিন্তু তাতেও গলল না। তারা তখনও নবাবের সমালোচনা করে চলেছেন, তার বিচার করতে চাইছেন। তাই রাজবল্লভ বলছেন যে বাংলার যে এই দুর্দিন তার জন্য কে দায়ী? পরোক্ষে নবাবের দিকেই আঙুল তুলছেন। নবাব বলেন, এখনো বিচার? উত্তরে রাজবল্লভ বলেন, না, বিচার তিনি ঠিক করতে চাইছেন না, তবে তিনি বলতে চাইছেন যে ইংরেজদের সঙ্গে আপোষে মীমাংসা যদি এখনো করা যায় তাহলেও রক্ষা পাওয়া যেতে পারে। এবারে সিরাজ বলেন, আপনারা কি ইংরেজদের বুঝতে পারেননি এতদিন ওয়াটসনের সঙ্গে মিশেও? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান ইংরেজদের এই কর্মকাণ্ডগুলির উদাহরণ দেন। জগৎ শেঠ এরপরেও ইংরেজদের হয়ে কথা বলেন। তিনি বলেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। সিরাজ বলেন, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? জগৎ শেঠের এই অভিযোগের উত্তরে সিরাজ পরিষ্কার করে জানিয়ে দেন যে কলকাতার যে দুর্গ নির্মাণ তারা করেছিলেন সেটা যে একেবারে অন্যায় ছিল। বাংলায় যে তখন যথেষ্ট সুশাসন ছিল, ইংরেজদের এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা যে গর্হিত অপরাধ ছিল সে কথাই তিনি আবার মনে করিয়ে দেন। এরপরে মীর জাফর আবার আসরে নামেন। তিনি বলেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা? এটাও গুরুত্বপূর্ণ লাইন। কে কাকে বলেছেন? প্রসঙ্গ নির্দেশ করো। পরে এই প্রশ্নগুলির উত্তর আমি সব আলোচনা করে দেব। মীর জাফর আসলে এতটাই ধূর্ত যে তিনি ততক্ষণে বুঝে গেছেন যে তার বিরুদ্ধে মোক্ষম অস্ত্র নবাবের হাতে রয়েছে এবং এই মুহূর্তে আর নবাবের বিরোধিতা করলে তাদের পক্ষে সেটা খুব সুখকর হবে না। সেই জন্যেই তিনি এবার কিন্তু একটু খেলা ঘুরিয়ে দিলেন। তিনি একটু নরম হয়ে নবাবকে বললেন যে জাহাপানা কি চান, তিনি তাদের কি করতে বলেন। সিরাজ বলেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমই আমাকে সাহায্য করুন। খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করো। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে তা নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান
আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সেপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে, আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন। তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। এই অংশটুকুর প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট, যে কোনো লাইন তুলে দিয়ে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করেও আসতে পারে। মীর জাফরের কথার উত্তরে সিরাজ এবার অত্যন্ত আবেগপূর্ণভাবে তার বিশিষ্ট সভাসদদের কাছে অনুরোধ নয়, বলা যায় আবেদন জানালেন, ভিক্ষা চাইলেন তার পাশে থাকার জন্য বাংলার এই দুর্দিনে। তিনি বুঝতে পারছেন যে ঘরে বাইরে যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে শুরু হয়েছে, তার থেকে একমাত্র রক্ষা পেতে পারে এই মিলিত শক্তির প্রচেষ্টায়। শুধু তাই নয়, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ প্রমুখ যারা হিন্দু সভাসদ ছিলেন, তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আবেদন করেছেন যে তিনি মুসলমান বলে তাকে যেন তারা দূরে সরিয়ে না রাখেন। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। প্রতিটি লাইন ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই অংশগুলির যে কোনো লাইন তুলে দিয়ে ওই একই প্রশ্ন আসবে, কে কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছিলেন, অথবা প্রসঙ্গ নির্দেশ করো এবং অন্তর্নিহিত অর্থ অথবা তাৎপর্য ব্যাখ্যা করো। মীর জাফর, জাহাপানা জনাব। সিরাজ, আপনি? হ্যাঁ, আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। মীর জাফর, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন, তাঁর আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট। দেখা গেল নবাবের এই আবেগপূর্ণ ভাষণে ভেতর থেকে কতটা অনুপ্রাণিত হয়েছেন বা ভেতর থেকে কতটা বিগলিত হয়েছেন সে উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু এই মুহূর্তে এরা অন্তত নবাবের সামনে দেখালে নবাবের এই আবেগপূর্ণ আবেদন তাদের মনে যথেষ্ট আলোড়ন ফেলেছে। বিশেষত মীর জাফর, আসলে যিনি ছিলেন সবচেয়ে বেশি ধূর্ত, তিনি বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে এই দরবারে, যেখানে একদিকে নবাব তার বিরুদ্ধে প্রমাণ হাতে পেয়ে গেছেন, অপরদিকে তার অধীনস্থ কর্মচারীরা তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, তখন একটু মাথা নত করতে হবে। না হলে যেমন এই সময় এদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, তেমনি পরবর্তী ষড়যন্ত্র বা চক্রান্ত করতেও সুবিধে হবে না। তাই তিনি একেবারে মুক্ত কণ্ঠে তিনি শপথ করছেন আজ থেকে সবসময় সব ক্ষেত্রেই তিনি নবাবকে সহায়তা করবেন। সহজ সরল মদনলাল ও মীরমোহন সেই মুহূর্তেই তাদের সিপাহসালারের প্রতি গভীর আনুগত্য দেখালেন এবং তারা বললেন যে তারাও তাদের সেনাপতির আদেশ সব সময় শিরোধার্য করবে, এমনকি তার আদেশে মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না। নবাব সিরাজদৌল্লাও ভাবলেন তার আজকের এই সভা ডাকা সার্থক হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে তিনি এই সভা ডেকেছিলেন, অর্থাৎ সকলকে মিলিত করে এক সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে প্রয়াস তিনি করেছিলেন, তা বোধহয় সফল হতে চলেছে। সেই কারণেই তিনি বলেন, আজ আমি ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন।
সিরাজ: হ্যাঁ, পলাশি। সিপাহসালার: পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। এরপরে নবাবের একান্ত বিশ্বস্ত অনুচর গোলাম হোসেন তাকে পলাশির কথা মনে করিয়ে দিতে বললেন এবং সিরাজ বললেন যে পলাশির প্রান্তরে সৈন্য সমাবেশ করতে হবে, কারণ ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা সেদিকেই অগ্রসর হচ্ছে। সেই জন্যেই রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল প্রত্যেকে তাদের নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে পলাশির দিকে যাত্রা করবেন এবং এরা সকলেই সিপাহসালার মীর জাফরের আজ্ঞাবহ থাকবেন। এমনকি নবাব নিজেও তার আজ্ঞাবহ হয়ে পলাশির প্রান্তরে যাত্রা করবেন। এই বলে তিনি সেদিনের মতো দরবার শেষ করলেন। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই রইল। এবারে আমি যে প্রশ্নের উত্তরগুলি বলে দেব বলেছিলাম সেইগুলি বলে দিচ্ছি। এই যে 89 পাতায় বলেছিলাম, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, কেন বলেছিলেন? এই কথাটি বলেছিলেন নবাব সিরাজদৌল্লা তার সিপাহসালার জাফর আলী খাঁ বা মীর জাফরের উদ্দেশ্যে। কেন বলেছিলেন? নবাবের সিপাহসালার মীর জাফরের বিরুদ্ধে একটি গোপন পত্র নবাবের কাছে এসেছিল, যা দিয়ে তিনি প্রমাণ করে দিতে পারতেন মীর জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই পত্রের কথা জানানোর সঙ্গে সঙ্গেই নবাব জিজ্ঞেস করেন এমন রাজদ্রোহীকে কি শাস্তি দেওয়া উচিত। মীর জাফর এরপর নবাবকে বলেন যে তিনি কি প্রকাশ্য সভাতেই তার বিচার করতে চান। এ কথারই উত্তরে বা এই প্রসঙ্গে নবাব সিরাজদৌল্লা মীর জাফরকে এই কথাগুলি বলেছিলেন, কারণ সেই সময়টি ছিল নবাব সিরাজদৌল্লার পক্ষে অত্যন্ত প্রতিকূল। একদিকে ইংরেজরা আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, অপরদিকে তার ঘনিষ্ঠ সভাসদেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ফলে ঘরে বাইরে এমনভাবে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে নবাব অত্যন্ত অসহায় বোধ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যতই তার হাতে প্রমাণ থাক, এই সময় নিজেদের মধ্যে বিবাদে জড়িত থাকলে বা তার সমস্যা বাড়বে বই কমবে না। তাই তিনি এই সব কিছুকে দূরে সরিয়ে রেখে এদের কাছে সাহায্য প্রার্থনা করেন। সেই জন্যই বলেন আজ সৌহার্দ্য স্থাপনের দিন, অর্থাৎ নিজেদের মধ্যে সব বিবাদ মিটিয়ে ফেলার দিন। এরপরে আরেকটি লাইন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা? কে কাকে বলেছিলেন? প্রসঙ্গ নির্দেশ করো। এই কথাটি নবাব সিরাজদৌল্লাকে বলেছিলেন তার সিপাহসালার জাফর আলী খাঁ বা মীর জাফর। কোন প্রসঙ্গে বলেছিলেন? নবাব মুর্শিদাবাদে যখন তার দরবারে তার সভাসদদের সঙ্গে আলোচনা করছেন, সেই সময় মীর জাফরের বিরুদ্ধে একখানি গোপন পত্র তার হাতে আছে বলে জানান এবং সেই পত্র দ্বারা প্রমাণিত হয়ে যায় যে মীর জাফর নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরপর যখন মীর জাফরকে কি করা উচিত জিজ্ঞাসা করেন, মীর জাফর বলেন যে তিনি কি প্রকাশ্য সভাতেই তার বিচার করবেন। নবাব বলেন যে তিনি বিচার করার জন্য আজকে সভা ডাকেননি, তিনি সৌহার্দ্য স্থাপন করতে চাইছেন। তিনি চাইছেন বাংলার এই ঘোর দুর্দিনে তার সব সভাসদরা নিজেদের স্বার্থ এবং বিবাদ ভুলে তার পাশে যেন এসে দাঁড়ায়। নবাবের এই আবেদনে সাড়া দিয়ে মীর জাফর এই কথাটি বলেছিলেন। এরপরে যে লাইনগুলি বলেছিলাম দেখো, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন, অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এই যে এইখান থেকে শুরু করে তারপরে যে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান, এই অংশগুলি থেকে যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করুন। উত্তর মোটামুটি একই ধরনের হবে। আমি যে উত্তরটি বলে দেব এর মধ্যে দিয়ে তোমরা এখান থেকে যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসলে লিখতে পারবে। এর উত্তরে প্রথমে প্রসঙ্গের ক্ষেত্রে বলতে হবে, মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার দরবারে তার বিশিষ্ট সভাসদদের মধ্যে যখন প্রচণ্ড বিবাদ শুরু হয়েছিল, নবাব সিরাজদৌল্লা তার সিপাহসালারকে লেখা একটি গোপন পত্র তার হাতে এসেছে বলে জানান
যে পত্র দ্বারা সহজেই প্রমাণিত হয়ে যায় যে মীর জাফর নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নবাব ইঙ্গিতে একথাও বুঝিয়ে দেন যারা তার বিরুদ্ধে কথা বলছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই যে তার কাছে প্রমাণ আছে সেটা যেন তারা জেনে রাখেন। মীর জাফর যখন তার বিচার প্রকাশ্য সভায় হবে কিনা জিজ্ঞাসা করেন, তখন নবাব তাকে বলেন যে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কারণ যতই তার হাতে প্রমাণ থাকুক না কেন, অসহায় নবাব বুঝতে পেরেছিলেন যে ঘরে বাইরে এইরকম প্রচণ্ড বিপদের দিনে বিবাদ বা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিচার করে কোনো ফল হবে না। তার আপনার লোকেদের যদি দেশের স্বার্থের কথা বলে, যদি তাদের মধ্যে আবেগকে জাগিয়ে তুলে একসঙ্গে মিলিতভাবে বিদেশি ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারেন, তাহলেই হয়তো রক্ষা পেতে পারেন। সব কিছু ভুলে গিয়ে দেশের জন্য তাদের যে কর্তব্য রয়েছে সে কথাই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই আবেগকেই উস্কে দেওয়ার চেষ্টা করেন। তাৎপর্য: নবাব সিরাজদৌল্লাকে যতই বাইরে নির্বোধ অবিবেচক হিসেবে তুলে ধরা হোক না কেন তার আত্মীয় এবং বিরুদ্ধ গোষ্ঠীর দ্বারা, আসলে নবাব যে যথেষ্ট বিচক্ষণ ছিলেন তা তার এই কথাগুলির মধ্যে দিয়েই বোঝা যায়। কারণ তিনি এই রকম বিপদের সময় বুঝতে পেরেছিলেন একমাত্র মুক্তির পথ হলো মিলিতভাবে লড়াই করা। সেই জন্যেই তিনি এই কথাগুলি বলে তার বিরুদ্ধ সভাসদদের নিজের দিকে টানার চেষ্টা করেছিলেন। এটাই হলো এই লাইনগুলির তাৎপর্য। বন্ধুরা, আজকের মতো পাঠ্যাংশের আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। পরের দিন চতুর্থ তথা শেষ পর্ব নিয়ে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।